প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমি একা কথা বলবো না, দ্বৈতভাবে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন ইউনূস রাজনীতিবিদ নন, কিন্তু রাজনীতিবিদদের দাদা। তিনি এমন রাজনৈতিক চাল চালতে শুরু করেছেন যে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলও এখন নাকানি চুবানি খাচ্ছে। এ বিষয়ে পরে আলোচনা করব, কিন্তু আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনূস পেরে উঠছে না। নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন, যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে। তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে, চাপ দিতে শুরু করেছে। আসুন জেনে আসি যে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস, আর ইউনূসের অপশনগুলো আসলে কি কি হতে পারে। সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে, তাতে ইউনূস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। তিনি যে পথ দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগবিহীন একটি রাজনৈতিক সমীকরণ। এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে। ইউনূসের সামনে এখন একটাই প্রশ্ন, সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে। এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে মানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য। কোন দলের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, এটা স্বাভাবিক, কিন্তু পুরো দলের উপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম ভোট ব্যাংককে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে। আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরেই এগুচ্ছে। লন্ডনের হাউস অব লর্ডসে সাম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরে সোরে এসেছে যে তা নিছক কাকতালীয় নয়। পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ে সতর্ক, সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে। রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে। এই অবস্থা আরো স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎসের বক্তব্যে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীনভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যার রাজনৈতিক দল অংশ নেবে। তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার, উচ্চ ভোটার উপস্থিতি, ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ, এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত। তিনি এমনও বললেন যে ৫০-৬০% ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ। প্রকাশ্যেই জানালেন যে ইউনূস সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে, কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর। অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না। জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে, কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক, মূল বার্তাটা খুব স্পষ্ট। আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে। এই বয়ানটা ইউনূস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা, সরাসরি হুমকিও বলতে পারেন। কারণ আন্তর্জাতিক অঙ্গন এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না, বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে, এবং সে প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি। এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি, হবে না। ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকিয়ে ইউনূস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে, তবে তিনি ভুল হিসাব করছিলেন। এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর কথাবার্তায়। শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনূসের উপর চাপ দিচ্ছে। গোলাম মাওলা রনি বলেছেন, যারা ইউনূসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয়,
তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর। আমি গোলাম মাওলা রনির কথা বললাম, তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনূসের প্রতি হতাশা শুধু দেশে নয়, সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনূস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে। রনির ভাষায় জাতিসংঘ, মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয়, বরং দিক ঘুরে গেছে। এখানে ইউনূসের বিপদ। তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে, তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে। কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা, থুতু ফেলে থুতু গিলে ফেলা। আর যদি চাপ অগ্রাহ্য করেন তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে, যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য। ইউনূস যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই ন্যারেটিভ গুলোই তার বিরুদ্ধে চলে যাবে। রোহিঙ্গা সংকটের কথাও রনি যেভাবে তুলেছেন সেটা ইউনূসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায়। জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা, ইফতার, প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে, বরং রোহিঙ্গারা আরো ঢুকছে। ফলে ইউনূসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট। এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে। জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল, তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবেই মানুষ বেশি চেনে। আর যারা জুলাই আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহভাজন, তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত। ফলে ইউনূসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে, বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনূস কি করবেন? তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে। প্রথম পথ, চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে, আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে। কিন্তু হয়তো এতে তার রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ক্ষুব্ধ হবে, বিশেষত যারা আওয়ামী লীগকে টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল। ক্ষমতা পরিকল্পনা, আসলে বিপ্লব পরিকল্পনা তো নয়, ক্ষমতা পরিকল্পনা। দ্বিতীয় পথ কি হতে পারে? নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা। তিনি আরো অপেক্ষা করতে পারেন, তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে, কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে, অর্থনৈতিক জটিলতা আরো তীব্র হবে, আর তার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে, দেশের ভেতর আরো জটিলতা, আরো ভয়াবহ অবস্থা হবে। আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা। এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা, সঙ্গীরা, জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে। বিদেশি সহায়তা, ঋণ, বাজার সবই প্রভাবিত হবে। দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসেবে দেখা হবে, যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড করে দেবে। তাই ইউনূস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয়। তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না। আপনি বিশ্ব শক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না। শেখ হাসিনার কথা চিন্তা করুন, বিশ্ব শক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্ব শক্তির হাতে তুলে দিতে চান নাই, ফলাফল তাকে পেতে হয়েছে। দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই। তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন। জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোনো স্থিতিশীল রাজনৈতিক কাঠামো টেকে না, টেকানো যায় না। আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে ইউনূস যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াচ্ছে না, দাঁড়াবে না। দেশের মাটি, ভোটের হিসাব, সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয়, বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন। ইউনূস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি
কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে। তিনি কি আন্তর্জাতিক চাপ, জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন, নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরো বড় সংকট ডেকে আনবেন? বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা, শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশি দিন দাঁড়িয়ে থাকে না। ইউনূস যদি সেটা বুঝতে ব্যর্থ হন, তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে, ঘাড়ে ধরে শেখাবে। তার মানে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন, নাকি পরিস্থিতি তাকে শিখিয়ে দেবে, নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ঘাড়ে ধরে তাকে শেখাবে। সময় বলে দেবে। ভারত এতদিন বলে আসছিল পাকিস্তান এবং বাংলাদেশে যদি কোনো জঙ্গি তৎপরতার প্রমাণ মিলে, ভারতের উপর আক্রমণের কোনো যদি প্ল্যানিং তারা করে থাকে, এর কোনো যদি সঠিক প্রমাণ ভারতের কাছে এসে পৌঁছায়, ভারত সাথে সাথে আক্রমণ করবে। বলতে না বলতে গতকালকে ভারত কাশ্মীরের পাকিস্তান যে সকল জায়গায় নিয়ন্ত্রণ করে সে সকল কিছু জায়গায় আক্রমণ করে বসে ভারত। সেখানে নাকি জঙ্গি তৎপরতা চলছিল ভারতের উপর আক্রমণের জন্য। মাটির নিচে টানেল করে ভারতের আক্রমণের প্ল্যানিং করা হচ্ছিল এবং সেখান থেকে পাল্টা আক্রমণও করে পাকিস্তানের কিছু সেনাবাহিনী। ভারত পাল্টা আক্রমণ করে আবার তাদেরকে একেবারে দমিয়ে দেয়। টানা 6 ঘন্টা যুদ্ধ শেষ হওয়ার পরে আবার শান্ত হয় সেই এলাকা। এরপর পরে বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল জায়গা আছে সে সকল জায়গার মধ্যে ভারতের সেনাবাহিনী আরো বেশি অ্যাক্টিভ হয়ে পড়ে। কারণ ভারত তখন চিন্তা করতে শুরু করে দিয়েছে পাকিস্তান মনে হয় ওদের সাইড থেকে আক্রমণ করা যদি শুরু করে, বাংলাদেশের এই সীমান্তবর্তী জায়গা থেকে হয়তো বাংলাদেশ সেনাবাহিনী অ্যাক্টিভিটি দেখাতে পারে, পাকিস্তান সেনাবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন করে। এই ব্যাপারগুলো ভারত আরো 1 মাস আগে থেকে ভালো করে বুঝতে পেরেছে যে এরকম পরিস্থিতি হতে পারে, সেই কারণে আমাদের আগে থেকে পদক্ষেপ নিয়ে নিতে হবে। সেই কারণে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জায়গায় 3টা ছাউনি তৈরি করেছে সেনাবাহিনীর এবং সেখানে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে। যখন পাকিস্তানের সাথে ক্ল্যাশ শুরু হয়ে যাবে, যাতে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যোগসাজশ করে অ্যাক্টিভিটি দেখাতে না পারে এই চিকেন নেক এরিয়াতে। গতকালকে ভারতের কিছু হেলিকপ্টারও নাকি বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে টহলও দিয়েছে। আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখিয়েছে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে, এবং চিকেন নেক সম্পূর্ণরূপে ওই জায়গাটা নিয়ন্ত্রণ করে রেখেছে ভারত এবং মুহুর্মুহুভাবে পাকিস্তানের অধ্যুষিত যে এরিয়াটা আছে কাশ্মীর, ওই জায়গায় আক্রমণ চালাচ্ছে ভারত। পাকিস্তানও কিন্তু পাল্টা আক্রমণ চালাচ্ছে, কিন্তু পাকিস্তানের আক্রমণ ফলপ্রসূ হচ্ছে না। কারণ এখন সুপার পাওয়ার 2টা দেশই কঠোরভাবে সমর্থন করছে এই ভারতকে। অলরেডি ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আমন্ত্রণ করেছে। ভ্লাদিমির পুতিন খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে এবং ভারতে তিনি খুব শীঘ্রই আসছে এবং ভারতকে সামরিকভাবে আরো শক্তিশালী করার ক্ষেত্রে নজর দিবে বলেছে এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অলরেডি ভারতের কাছে নেভির যে সরঞ্জাম আছে সেটা আরো আপগ্রেড করেছে। অলরেডি আইএনএস চলে এসেছে ভারতের কাছে, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এটা অনেক অত্যাধুনিক প্রযুক্তি, রাডার ব্যবস্থা। এটার কারণে পানির নিচে অনেক গভীর সমুদ্রের মধ্যে যদি কেউ তৎপরতা চালায় ভারতের সমুদ্র সীমায় ঢুকে, ভারত আগে থেকে বুঝে যাবে যে এর কাছাকাছি একটি যে কোনো বস্তু আছে, সাথে সাথে শনাক্ত করে আক্রমণ করতে পারবে এই আইএনএস এর মাধ্যমে। ভারত দিন দিন তাদের প্রযুক্তিকে আপগ্রেড করছে রাশিয়ার সহায়তায়। এখন আবার আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, আমেরিকা থেকে প্রায় 825 কোটি টাকার অস্ত্র কিনছে। ভারতের কথা হচ্ছে, আমি আমার সার্বভৌমত্বের ক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দিব না, সেটা যেই হোক। সেদিকে ভারত ফোকাস দিচ্ছে। নরেন্দ্র মোদীকে অনেকে বলতে পারেন চাওয়ালা, কিন্তু তিনি দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে 100তে 100। আমি ধর্মের ব্যাপার বাইরে রাখলে যদি রাজনৈতিক হিসাব করেন, জিওপলিটিক্স এর হিসাব করেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা নেতৃত্ব দানকারী একজন প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। এটাই হচ্ছে রিয়েলিটি। রাজনীতির জন্য তিনি বস, চালা বলেন আর মুসিয়ালা বলেন, এটাই হচ্ছে বাস্তবতা। পাকিস্তানের মতো এরকম গোয়ার একটা দেশকে সিস্টেমের সোয়াই দিয়েছে। পাকিস্তান এখন আফগানিস্তানের তালেবানের সাথে যুদ্ধ করতে করতে তাদের জান শেষ হয়ে যাচ্ছে। ভারতের সাথে যুদ্ধ করার সেই শক্তিটা এখন নাই। সে কারণে পাকিস্তান প্ল্যানিং করে বাংলাদেশের সাথে একটা ভারতের যুদ্ধ লাগিয়ে দেওয়ার প্ল্যানিং করেছিল, কিন্তু সেটাও কোনো লাভ হয়নি। কারণ বাঙালি কিন্তু জাতে মাতাল তালে ঠিক। যতই পাকিস্তানের দালালি করুক, যতই পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করুক, নিজেই যে স্বার্থটা আছে সে স্বার্থটা অন্তত আমাদের দেশের যে সকল সেনাবাহিনী আছে তারা বুঝে। তারা
লালালারি করতেছে না ভারতের সাথে। ভারত চিকেন নেক নিয়ে যা করার করতেছে করুক, সীমান্তের মধ্যে যা করার করতেছে করুক, আমাদের উপর তো ডাইরেক্ট আক্রমণ করতেছে না। সো আমরা লালালারি করে লাভ নাই, পাকিস্তানের কথা শুনে আমরা ঘষাঘষি করে ভারতের সাথে লাভ নাই। পাকিস্তান কিন্তু অনেক চেষ্টা করছে তাদের জঙ্গিদেরকে দিয়ে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত একটা আক্রমণ করাতে, কিন্তু বাংলাদেশের সিকিউরিটি ফোর্স স্ট্রং আছে মোটামুটি, তারাও তদারকি করতেছে। আর এই সকল নিউজ কিন্তু খলিল আর অজিত দোভালের বৈঠকের মধ্যে কিন্তু অজিত দোভাল খলিলকে এই সকল তথ্য দিয়ে দিয়েছে। আর খলিল নিরাপত্তা উপদেষ্টা হওয়ার কারণে বাংলাদেশে যে সকল নিরাপত্তা জন্য নিয়োগ আছে তাদেরকে সে সকল তথ্য দিয়ে দিয়েছে। সেই কারণে পাকিস্তান ঘটনাটা ঘটাতে পারছে না। তা না হলে অনেক আগে ঘটনা ঘটে যেত, বাংলাদেশের জায়গা ব্যবহার করে পাকিস্তান একটি জঙ্গি হামলা ভারতে ঘটিয়ে দিত। সেটা না ব্যর্থ হয়ে এখন কাশ্মীরের ওইখান থেকে জঙ্গি হামলার প্ল্যানিং করেছিল টানেলের মাধ্যমে এই পাকিস্তানি জঙ্গিগুলা। পাকিস্তানের কাজ হচ্ছে সেনাবাহিনী যেটা করতে পারবে না সেটা জঙ্গিদের মাধ্যমে করিয়ে বলবে যে জঙ্গি হামলা হয়েছে, কিন্তু করাচ্ছে সেনাবাহিনী তত্ত্বাবধানে ওই জঙ্গিগুলোকে দিয়ে। এটাই হচ্ছে পাকিস্তানের কাজ। পাকিস্তান নামে মুসলমান হলো, তারা মুসলমান প্রীতি দেখিয়েছে পৃথিবীর কোন দেশের মধ্যে আমার জানা নেই। এই ফিলিস্তিনের মধ্যে এত মুসলমান ভাইদেরকে এই ইহুদিরা মেরেছে, কখন একটা প্রতিবাদ করেছে? করে নাই। তারা নিজেদের স্বার্থ চিন্তা করেছে, আমেরিকার দালালি করেছে, ইসরায়েলের দালালি করেছে। সত্যিকারের মুসলমানের যদি পক্ষে দাঁড়াই আমি একমাত্র একটা দেশই দেখেছি, ইরান। আর সেই ইরানকে আমরা শিয়া শিয়া বলে মুখে ফেনা তুলেছি। আরে ভাই, শিয়া সুন্নি আহলে সুন্নতল জামাত আমি এগুলো কিছু বুঝি না। যারাই মুসলিমের পক্ষে দাঁড়াবে আমি তার পক্ষে কথা বলবো, সে যেই হোক। কারণ মৃত্যুর আগ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। অনেকেই বলে 73টা দল হবে মুসলমানদের মধ্যে কিয়ামতের আগে, সেখান থেকে একটা দল জান্নাতে যাবে আর 72টা দল জাহান্নামে যাবে। এখন আপনি কনফার্ম হয়ে কেমনে বলতে পারবেন যে ওই একটা দলের মধ্যে আপনার দলটাই সহি আর 72 দলটা খারাপ? মৃত্যুর আগ পর্যন্ত আপনি দেখতে পারবেন যে আপনি সহি দলে আছেন? তাহলে আমরা এত ভাগ বাটোরা করে ওরে আহলে সুন্নাতুল জামাত ওই শিয়া সুন্নি বলে লাভ নাই। যারাই মুসলিমদের পক্ষে দাঁড়াবে, নিপীড়িত লোকের পক্ষে দাঁড়াবে, আমরা তার পক্ষে কথা বলবো, তার হয়ে কথা বলবো। তাই পাকিস্তান মুসলিম দেশ, ইন্ডিয়া হিন্দু দেশ, এগুলো দেখায় লাভ নাই। ইন্ডিয়া যদি মুসলিমদের ক্ষতি কম করে, পাকিস্তান যদি মুসলিম দেশ হয়ে মুসলিমদের ক্ষতি করে, তাহলে কার সমালোচনার বিষয় হবে? অবশ্যই পাকিস্তানও হবে, কারণ তোমরা মুসলিম ও মুসলিমদের ক্ষতি করেছো। ইন্ডিয়া তো বাংলাদেশের উপর জেনোসাইড করে নাই, ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার কোন দেশের উপর জেনোসাইড করে নাই, করেছে কোন মুসলিম দেশের উপর, কিন্তু বাংলাদেশের উপর মুসলিম দেশ হয়ে পাকিস্তান 1971 সালে জেনোসাইড করেছে, হত্যা করেছে, মুসলিম ভাই বোনদেরকে ধর্ষণ করেছে, করে নাই? করেছে। তো তাহলে আমরা তো পাকিস্তান প্রীতি দেখিয়ে লাভ নাই। তাই ভারত এই পাকিস্তানকে মায়ের উপর রেখেছে, বরাবরই রেখেছে। বাংলাদেশের যদি শক্তি সামর্থ্য থাকতো আমি বলতাম বাংলাদেশে ওই পাকিস্তানকে আরো মায়ের উপর রাখার জন্য। এরা তলাবিহীন জুরি থাকা প্রয়োজন। এদের নাই কথাবার্তা ঠিক, এরা সারাদিন শুধু জঙ্গি উৎপাদন করবে আর নিজেরা গোলাগুলি করে মরবে। এদের দেখেন না প্রত্যেকটা দিন তাদের বিভিন্ন প্রদেশে বোমা ব্লাস্ট হবে। ইমরান খানের মতো এত জনপ্রিয় একটা নেতা, এত ভালো একটা নেতাকে তারা জেলের ভিতর মেরে ফেলেছে। অনেকে বলছে মেরে ফেলেছে, কেউ বলছে জীবিত আছে। যাই হোক, এত জনপ্রিয় নেতার খানা নাই পাকিস্তানের মধ্যে, অথচ এই পাকিস্তানের প্রথম বিশ্বকাপটা এনে দিয়েছে এই ইমরান খান। তাদের দেশের মধ্যে ভালো মানুষের কদর নাই, সম্মানিত লোকদেরও কদর নাই। তাদের কথা হচ্ছে ক্ষমতা। এরা হচ্ছে গরু খাওয়া মুসলমান, আর সৌদি আরবের গুলো হচ্ছে খেজুর খাওয়া মুসলমান। নামে মুসলমান, কাজে তাদের মধ্যে কিছুই নেই। এটাই হচ্ছে রিয়েলিটি। আমরা অনেক সময় সত্য কথা বলি, অনেকের কাছে খারাপ লাগে, তাই অনেকে গালাগালি করেন, কিন্তু সত্য থেকে তো পিছপা হওয়া যাবে না। অনেকের খারাপ লাগলো, সত্য সবসময় করা হয়, সেই কারণে অনেকের খারাপ লাগে। তাই খারাপ লাগুক আর ভালো লাগুক কিছু করার নাই, বাস্তবতা আমি বলেই যাব।